বুঝতে পারছেন সাদা চামড়ার চোর ডাকাতগুলো কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানিয়েছে এবং ইউরোপের এক দেশে না সব দেশে। এবং এই চোরেরা কিন্তু আবার ইন্ডিয়া যুদ্ধ করতো, নিজেরা যুদ্ধ করতো। ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, ইংলিশ সবাই মিলে নিজেরা যুদ্ধ করছে আমার এই সোনার বাংলার যে সোনার খনি ছিল সেই খনির দখল নেবার জন্য। দেখবেন আপনি যদি খাতুনগঞ্জে যান, চিটাগংয়ের রিয়াজউদ্দিন বাজারে যান, বলা হয় যে লুঙ্গির ভিতরে শত শত কোটি টাকার মালিক তারা। বন্যা হয়েছে, পানিতে ডুবে গেছে খাতুনগঞ্জের বাজারে, বস্তা ভরা ভরা টাকা পানিতে ভাসতেছে। এখন সেই মানুষটার কিন্তু একটা অ্যাকাউন্টেন্ট আছে দেখবেন। অর্থ থাকা মানে হচ্ছে আপনার একটা আইনজীবী থাকতে হবে, আপনার একজন অ্যাকাউন্টেন্ট থাকতে হবে, আপনার ক্যাশিয়ার থাকতে হবে এবং আপনার একটা কর্মচারী বলয় থাকতে হবে। তো আমার এখানে ইন্ডাস্ট্রি ছিল, আমার এখানে অর্থনীতি ছিল, তাহলে আমার অর্থনীতির জন্য কি আমার এখানে জ্ঞান বিজ্ঞান ছিল না? আজকে লন্ডনের বয়স এবং ঢাকার বয়স তো সমান। জাহাঙ্গীরের সময় তো এটা ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল। তো রাজধানী কি বনে জঙ্গলে গিয়া কেউ রাজধানী বানায়? মুঘল এম্পায়ার আইসা যে ঢাকাকে রাজধানী বানাইলো, তো রাজধানী বানানোর একটা ন্যূনতম অর্থনৈতিক, সামাজিক, সভ্যতাগত একটা কাঠামো থাকতে হবে না? একটা মিডল ক্লাস থাকতে হবে তো শহরের। তা না হলে তো আপনি রাজধানী বানাইতে পারবেন না। আপনি গিয়া তো ভোলাকে রাজধানী বানাইতে পারবেন না, কারণ ওইখানে গ্যাস আছে। আপনি কক্সবাজারকে গিয়ে তো রাজধানী বানাইতে পারবেন না, কারণ ওখানে সমুদ্র সৈকত আছে। বাংলার ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচনা তুলতে হলে এটা কোনোভাবেই কলোনিয়াল হিস্ট্রি থেকে কোনোভাবে আলাদা করা যাবে না। যে কেন সেই হাজার হাজার মাইল দূর থেকে এসে সাদা চামড়ার ডাকাতরা বেঙ্গলকে বেছে নিল প্রথমবারের মতো তাদের কলোনিয়াল এন্টিটি হিসেবে। 1600-এ আপনারা জানেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা এখানে মাসুম ভাইয়ের প্রবন্ধে আলমগীর ভাই সবাই বলেছেন, আপা বলেছেন যে কেন 1600 সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি তৈরি হয়েছে। এবং শুধুমাত্র আপনার ইংল্যান্ডে হয় নাই, আপনার একই নামে ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল, ফ্রেঞ্চ ছিল। ওয়াই? এবং এই গোড়ায় যদি আমাদের তরুণরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাত না দেয়, ইতিহাসের এই জায়গাতে যদি নিজেদেরকে কানেক্ট না করে, তাহলে হচ্ছে ভবিষ্যৎকে বিনির্মাণ করবার যে লড়াই, যেটা আমরা নতুন বন্দোবস্ত আকারে বারবার বলছি, সেটা আসলে করা সম্ভব হবে না। 1600-এ পৃথিবীর যে অর্থনীতি ছিল সারা দুনিয়ার, সেই অর্থনীতির ক্লোজ টু 30%, 30% মতো জিডিপি উৎপাদন করত আমার এই বাংলা। এই বাংলা মানতে শুধু আজকের বাংলাদেশ না, পশ্চিম বাংলা, আসাম, এগুলো সব মিলায় যে সুবা বাংলা যেটাকে বলা হয়, হিস্টোরিক বেঙ্গল। এখন আপনি চিন্তা করে দেখেন, ইকোনমিস্টরা বলছে যে বর্তমানে আমেরিকা এবং পশ্চিমারা যে লেভেলের ওয়েলথ অ্যাকিউমুলেশন করেছে, ইটস আনপ্রেসিডেন্টেড ইন হিউম্যান হিস্ট্রি। এই লেভেলের সম্পত্তির অ্যাকুমুলেশন তারা যেটা করতে পেরেছে। এখন আজকে সবচেয়ে ধনী দেশ আমেরিকার জিডিপি কত? গ্লোবাল জিডিপির জায়গায় যদি ধরেন 21-22%। মানে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতির সাইজ এই 2025 সালের যে গ্লোবাল জিডিপি, সেখানে আজকের নাম্বার 1 ইকোনমির আপনার জিডিপির সাইজ হচ্ছে গ্লোবাল স্ট্রেংথে 21-22%। চায়না এর পরে আছে 17-19%, 20% এরকম কাছাকাছি একটা জায়গাতে। তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে আমরা 1600 সালে আমার বেঙ্গলের জিডিপি ছিল গ্লোবাল ওয়েলথের 30%। তাহলে এখন বুঝতে পারছেন সাদা চামড়ার চোর ডাকাতগুলো কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানিয়েছে এবং ইউরোপের এক দেশে না সব দেশে। এবং এই চোরেরা কিন্তু আবার ইন্ডিয়া দেশ করতো, নিজেরা যুদ্ধ করতো। ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, ইংলিশ সবাই মিলে নিজেরা যেছে আমার এই সোনার বাংলার যে সোনার খনি ছিল সেই খনির দখল জন্য। তাহলে এখন এই সম্পত্তির আলোচনাটা এই কারণে গুরুত্বপূর্ণ, দুইটা জিনিস বোঝা, যে বাঙালি মুসলমানের যে জাগরণের প্রশ্ন আসছে। তাহলে তখন তো আমরা তো মুসলমান ছিলাম তো এলাকায়, আমরা তো সাডেনলি হুট করে আইসা তো এখানে মানে বিদেশ থেকে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে করে তো আসি নাই, আমরা তো মুসলমানই ছিলাম ওইখানে। এই অঞ্চলে মেজরিটি তখনও মুসলমান ছিল।
তাহলে এখানে কিছু একটা তো ছিল, মানে আমার শুধু অর্থনীতি ছিল, আমার কি তাহলে সভ্যতা ছিল না, আমার জ্ঞান বিজ্ঞান ছিল না? আমার যদি অনেক টাকা থাকে, আমার দেখবেন একটা অ্যাকাউন্টেন্ট, দেখবেন আপনি যদি খাতুনগঞ্জে যান, চিরঙের রিয়াজউদ্দিন বাজারে যান, বলা হয় যে লুঙ্গির ভিতরে শত শত কোটি টাকার মালিক তারা। বন্যাসে পানিতে ডুবে গেছে, খাতুনগঞ্জের বাজারে বস্তা ভরা ভরা টাকা পানিতে ভাসতেছে। এখন সেই মানুষটারও কিন্তু একটা অ্যাকাউন্টেন্ট আছে দেখবেন। অর্থ থাকা মানে হচ্ছে আপনার একটা আইনজীবী থাকতে হবে, আপনার একজন অ্যাকাউন্টেন্ট থাকতে হবে, আপনার ক্যাশিয়ার থাকতে হবে, এবং আপনার একটা কর্মচারী বলয় থাকতে হবে। তো আমার এখানে ইন্ডাস্ট্রি ছিল, আমার এখানে অর্থনীতি ছিল, তাহলে আমার অর্থনীতির জন্য কি আমার এখানে জ্ঞান বিজ্ঞান ছিল না? আজকে লন্ডনের বয়স এবং ঢাকার বয়স তো সমান। জাহাঙ্গীরের সময় তো এটা ক্যাপিটাল ছিল, রাজধানী ছিল। তো রাজধানী কি বনে জঙ্গলে গিয়ে কেউ রাজধানী বানায়? মুঘল এম্পায়ার আইসা যে ঢাকাকে রাজধানী বানাইলো, তো রাজধানী বানানোর একটা ন্যূনতম অর্থনৈতিক, সামাজিক, সভ্যতাগত একটা কাঠামো থাকতে হবে না? একটা মিডল ক্লাস থাকতে হবে তো শহরের। তা না হলে তো আপনি রাজধানী বানাইতে পারবেন না। আপনি গিয়ে তো ভোলাকে রাজধানী বানাইতে পারবেন না, কারণ ওইখানে গ্যাস আছে। আপনি কক্সবাজারকে গিয়ে তো রাজধানী বানাইতে পারবেন না, কারণ ওখানে সমুদ্র সৈকত আছে। অতএব রাজধানী কেন বানিয়েছে মুঘল এম্পায়ার, এটার সাথে অর্থের সম্পর্ক আছে, এবং আমার সিভিলাইজেশনাল, আমার সভ্যতাগুলো ভ্যালু সিস্টেমের কানেকশন আছে। তো সাডেনলি 1600 শতাব্দীতে, 1700 শতাব্দীতে আমি এত ধনী ছিলাম, এবং শুধু ধনাঢ্যতা তো শুধু টাকার ধনাঢ্যতা না, মসলিনের গল্প আমরা শুনেছি। যেই মসলিনের কথা বলা হয়েছে যে আপনার একটা নিরলের মধ্য দিয়ে, একটা শুয়ের মধ্য দিয়ে একটা 10 হাত 12 হাতের একটা কাপড় বের করে নেওয়া যাবে। যেই মসলিন ছাড়া ইউরোপের রাজা বাদশাদের ছেলেমেয়েরা বিয়ে করতো না। প্রিন্সরা অর্ডার দিত রাজকন্যার বিয়ে হবে 6 মাস, 8 মাস, 11 মাস আগে ইন্ডিয়াতে, বেঙ্গলে অর্ডার করা হইতো যে আমার মসলিন লাগবে, এখানে ইন্ডিয়ান স্পাইস লাগবে যেটা দিয়ে ওখানে রান্না হবে। বেঙ্গল আর্টিজান ছিল, ক্রাফটসম্যান ছিল এখানে। তাহলে আমার শুধু মসলিন ছিল, কিন্তু মসলিন বানানোর লোক ছিল না। তাহলে আমার কি এখানে কি মসলিনের ইন্ডাস্ট্রি ছিল না? আমার শিপ ছিল যেটাতে করে জাহাজ বানানো হতো। আজকে আপনারা দেখেছেন যে চিটাগংয়ে জাহাজ ভাঙার ব্রেকিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, নতুন করে জাহাজ বানানো হচ্ছে শিপইয়ার্ডগুলোতে। আমাদের সেই শতাব্দীগুলোতে 1600, 1700, 1800 শতাব্দীতে এই আটলান্টিক, এই প্যাসিফিক, এই ইন্ডিয়ান ওশনে আমাদের বানানো যেই জাহাজ ছিল সেগুলো চষে বেড়াইতো, দাপটের সাথে চষে বেড়াইতো। তাহলে আমার সেই সভ্যতা ছিল। তাহলে সাডেনলি কি হইল? ব্রিটিশরা আসার পরে সাডেনলি আমরা কেন বর্বর হয়ে গেলাম? আপনি দেখবেন যে যখনই মধ্যযুগের আলোচনাটা আসে, মধ্যযুগ ইতিহাসে শব্দটা এমনভাবে বলে যে মুসলমানি শাসন ব্যবস্থাটাই ছিল মধ্যযুগ, মধ্যযুগ ছিল বর্বর। এখানে কোনো দিন সূর্য উঠতো না, সবসময় খালি অন্ধকার থাকতো, আমরা মোমবাতি দিয়া খালি খাইতাম আর ঘুমাইতাম, আর কিছু ছিল না এখানে। তুলে সাদা চামড়ার চোর ডাকাতরা এখানে আসলো কেন? চোর ডাকাত আসছে মানে তো বাড়িতে সম্পত্তি আছে। কোন বাড়িতে চুরি হয়? বস্তিতে চুরি হয়, শুনছেন কখনো? গরিবের বাড়িতে চুরি হয়, রাজ পরিবারের বাড়িতে চুরি হয় যেখানে সোনা আছে। তো সেই চুরিটা কেন হইল? আমরা সাডেনলি কেন গরিব হয়ে গেলাম? কেন একটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাকে লড়াই করতে হয়েছে? ইন্ডিয়ান মুসলমানস, যেটা আপা যে বইটার নাম বলেছেন, ডব্লিউ হান্টার, 1857 সালে যে সিপাহী আজাদির প্রথম যে অর্গানাইজড বিদ্রোহ, স্বাধীনতা হয়েছে, সেখানে কারণ বোঝার জন্য ব্রিটিশ সরকার তখন, কুইন এই একটা কমিটি করে দেয়, একটা স্কটিশ সিভিল সার্ভেন্টকে দিয়ে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজনস। তারা দেখতে পাচ্ছে যে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম করতেছে ভারতবর্ষে মুসলমানরা। সমস্যাটা কোথায়? তারা কি এটা ধর্মীয়ভাবে কোনো জিনিসের কারণে উদ্বুদ্ধ হয়ে করছে? কি কারণে করছে? এবং ইন্ডিয়ান মুসলমানসে তখন হান্টার তার গবেষণা, তার যে ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে, তার ভিতরে ওয়ান অফ দ্য রিজন বলেছে দ্যাট দ্য রিচেস্ট কমিউনিটি ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বিকেম দ্য বেগেস্ট ইন 100 ইয়ার্স। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কারণে 1757 থেকে 1857 ভিতরে যারা একসময় অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস ছিল, ধনী ছিল, সেই মানুষগুলোর বাড়িতে বাড়িতে আজকে দুর্ভিক্ষ হয়েছে। কি কারণে? ওই যে আপা বলেছেন না, 1793 সালে জমিনদারি সিস্টেম, পার্মানেন্ট সেটেলমেন্ট করে কি করে দেওয়া হইল? মুসলমান আর্টিজান, যারা ক্রাফটসম্যান ছিল, যারা সমৃদ্ধশালী এলাকার ব্যবসায়ী ছিল, তারা সাডেনলি ওভারনাইট দেখলো সে গরিব হয়ে গেছে, তার কিছু নাই, তাকে কর্মচারী বানায় দেওয়া হয়েছে। আর সাডেনলি
ব্রিটিশ কোম্পানির যারা এই সাদা কর্মকর্তাদের চাকর বাকর ছিল, রবীন্দ্রনাথের দাদা নানা টানা এগুলো যারা ছিল, এরা হইল ঘোড়সাওয়ার, মানে ঘোড়ারে ক্লিন করতো। তারা সাডেনলি পার্মানেন্ট সেটেলমেন্টের কারণে শত শত হাজার হাজার বিঘা জেলার মালিক হয়ে গেছে জমিদারি সিস্টেমের কারণে। অতএব মুসলমানদের উপর যেটা হলো তখন 2 টিয়ারের কলোনাইজেশন। ব্রিটিশ সাদার বাচ্চারা হইল উপরের বস, নিচের বস হইল হিন্দু আপার ক্লাস জমিদার ক্লাস, যেটা তারা তৈরি করেছে, যাদেরকে বর্ণবাদী প্রথা সিস্টেমের মধ্য দিয়ে জমিদার এবং আর্থিকভাবে সমৃদ্ধ বানানো হয়েছে। এখন সবগুলো তো কানেক্টেড। আপনি দেখবেন যে অভাবী পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে না। কেন করে না? মানে ওর লেখাপড়া করতে ইচ্ছা করে না, কারণ ওখানে একটা টেনশন আছে যে আমার ছেলেটাকে কি আমি সকালে খেতে পাঠাবো না স্কুলে পাঠাবো। বাবা মার একটা ডিলেমা আছে, আমার মেয়েটাকে কি আমি গার্মেন্টসে পাঠাবো না আসলে ওকে স্কুলে পাঠাবো। এবং আজকের অর্থনীতির ফাউন্ডেশন দেখেন এই গরিব মানুষগুলোর লেবারের উপর দিয়ে কিন্তু আমাদের এই অর্থনীতিটা ভেঙে ভেঙে চলছে। কারণ ওই চাষি আব্দুল কুদ্দুসের নিজে চাষবাস করে, তার মেয়েটা হইল সাভার আসলেতে গার্মেন্টসে চাকরি করে, আর তার ছেলেটা দুবাইতে ঝাড়ু দেয়, রাস্তা ক্লিন করে। একই প্রসেসে হয়েছে যে সাডেনলি 100 বছরের ভিতরে আমার মুসলমান সমাজ একদম ফকির মিসকিনে চলে গেছে। এবং আরেকটা বড় কারণ যেটা হয়েছে, দেখুন আমার একটা ধরেন মসলিনের ইন্ডাস্ট্রি ছিল, আমার একটা কাপড়ের দোকান ছিল ঢাকাতে। আমার যখন ইন্ডাস্ট্রি কলাপস করলো, আমি যখন গরিব হয়ে গেলাম, তখন এই মানুষগুলো কিন্তু আর শহরে থাকতে পারলো না, তারা গ্রামে চলে গেল। 1947-এ মুসলমানদের সম্পত্তির সংখ্যা আর জনসংখ্যার দেখবেন রেশিও মেলে না। 47-এ যখন পাকিস্তান হইল, ঢাকা শহরে হিন্দু জনসংখ্যা ছিল 30% মতো, অথচ তারা ঢাকা শহরের 70-80% জমি জমা সম্পত্তি বাড়ি ঘরের মালিক ছিল। কিভাবে হইল? পুরান ঢাকায় যান, ঢাকা বলতে আজকে যা বোঝায় সেটা তো আজকের যেটাকে আমরা পুরান ঢাকা বলি ওটাই তো ঐতিহাসিক ঢাকা। রাস্তার নামগুলো মনে করেন তো, পুরান ঢাকার রাস্তাগুলোর নাম কি কি খেয়াল করে দেখেন তো। এটা মনে হবে যে এটা বাঙালি মুসলমানের একটা মেজরিটি শহর ছিল। এখানে একসময় রিচেস্ট ডেল্টা ছিল, এখানে আর্টিজান ছিল, ক্রাফটসম্যান ছিল, এখানে বড় বড় শিল্পপতি ব্যবসায়ীরা ছিল। মধ্য নাই, 100 বছরের ভিতরে এই পুরো জিনিস কলাপস করেছে। এখন একটা কমিউনিটিকে যখন আপনি অভাবী করে দিলেন, সেই কমিউনিটির লড়াইটা কি লেখাপড়াতে না পেটে ভাতে? একটা গরিব মানুষের লড়াইটা কি প্রতিদিন? তাহলে জমিনদারি সিস্টেমের মধ্য দিয়ে যেটা করা হয়েছে যে আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, এবং পঙ্গু করতে করতে এমন হয়েছে যে আমাদের ছেলে মেয়েদের আর লেখাপড়া করবার স্পেস নাই। অথচ এই অঞ্চলের মানুষদের লেখাপড়া, লিটারেচার, গল্প, কবিতা, নাটক, 16th সেঞ্চুরিতে বাংলা ভাষার যত ডেভেলপমেন্ট, এটা তো সুলতানি আমলের শাসকদের, মুসলমান শাসকদের অধীনে হয়েছে। আজকের এই বাংলা ভাষায় রামায়ণ, তারপরে হচ্ছে মহাভারতের সংস্কৃতি থেকে বাংলা অনুবাদ মুসলমানদের টাকায় হয়েছে, মুসলমান শাসকরা করে দিয়েছে। সংস্কৃত কোনো কিছুর অ্যাক্সেস তো হিন্দুদের কাছে ছিল না। যে আপা বলছেন না যে বেদ মানে ধরা, গীতা ধরা তো দূরের কথা, ওইটার কোনো শ্লোক যদি কোনো নমশূদ্র শোনে, ওর কান জ্বালিয়ে দেওয়া হতো, ওর কান কেটে দেওয়া হতো। ভুলে যদি কোনো বাচ্চা নমশূদ্র জবন পরিবারের সে এই সংস্কৃত শ্লোক বলে, ওর জীব। এইটা ছিল ওদের বাঙালি রেনেসাঁ। অতএব সেই জায়গায় হচ্ছে আলোচনাটা কোথায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে আমার কলোনি আমাকে গরিব করে দিয়েছে, নতুন একটা শ্রেণীকে কর্মচারী থেকে মালিক বানিয়েছে। এরপরে হচ্ছে ফার্সি উর্দু ভাষায় রাষ্ট্র পরিচালিত হতো। যেমন ধরেন আজকে আমরা সবাই বাংলা ইংরেজি জানি টুকটাক, কালকে এসে পর্তুগিজরা আইসা, পর্তুগালের লোকজন আইসা বাংলাদেশটা দখল করে ফেললো। পরশুদিন জারি করলো যে এখন থেকে বাংলাদেশের ভাষা হচ্ছে অফিসিয়ালি দাপ্তরিক ভাষা হলো পর্তুগিজ। আমরা সবাই বেকার হয়ে যাব কিনা সাডেনলি? আপনি চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে যারা ডিসিএসপি আছে, সচিবালয়ে চাকরি করে, এই মানুষগুলি ওভারনাইট কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে না? এই মাসে তার পে স্কেলে বেতন বাড়ার কথা 50%, কিন্তু দেশ দখল হয়ে যাওয়ার কারণে তার আগামী মাসে কি হয়ে যাবে? সে বেকার হয়ে যাবে।
তাহলে এই আমার অঞ্চলের ভাষা ছিল যেটা, যেই ভাষায় আমি চর্চা করতাম, আমার শিল্প সাহিত্য সংস্কৃত ছিল, আমার উপর একটা ভাষা চাপিয়ে দেওয়া হলো। আমার বাংলাটাকে ক্রুক আপ করে সংস্কৃতাইজ করা হয়েছে, সংস্কৃত শব্দ দিয়ে বাংলা বানানো হয়েছে, যেই বাংলার সাথে আমার সাধারণ জবানি বাংলা যেটা, যে বাংলাতে মানুষ কথা বলতো সেই জবানের সাথে মিল ছিল না। এরপরে চাপিয়ে দিল ইংলিশ, যেটা হচ্ছে ফার্সির বদলে দাপ্তরিক সকল ভাষাকে রিপ্লেস করে ফেললো। তাহলে আমার যে মধ্যবিত্ত শ্রেণী ছিল, যারা চাকরি বাকরি করতো, তারা ওভারনাইট বেকার হয়ে গেল না সবাই? তাহলে আমার কৃষি জমি চলে গেল, আমি ঢাকায় ছিলাম, আমার ব্যবসা বাণিজ্য ছিল, আমি অভাবের কারণে গ্রামে চলে গেলাম, আমি অভাবের কারণে ছেলে মেয়েকে করাইতে পারছি না। আমাদের যারা কর্মচারী ছিল, রাজদরবারে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতো, তারা সাডেনলি বেকার হয়ে গেল। তাহলে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো যে আমার কমিউনিটির অবস্থাটা কি, আসলে হালটা কি। তাহলে সেই কমিউনিটির লড়াইয়ের জায়গা থেকে দেখতে হবে যে একটা বিশ্ববিদ্যালয় করতে হয়েছে কেন। বিষয়টা তো সিলি, একটা বিশ্ববিদ্যালয় কেন লড়াইয়ের অংশ, গল্প হবে কেন? কারণ এই যে ঐতিহাসিক পরম্পরার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় করবার এই ক্ষেত্র তখন তৈরি হয়েছে 1857 আজাদির লড়াইয়ের মধ্য দিয়ে। একের পর এক লড়াই, রেশমি রুমাল লড়াই, দেওবন্দের আলেম ওলামায়ে কেরামদের লড়াই, হাজার হাজার শহীদদের লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়ে আসছে যে কলোনিয়াল মুভমেন্টের জায়গাতে এসে ব্রিটিশরা একসময় নেগোশিয়েট করছে যে আমাকে এই লড়াইটা থামাইতে হবে। কেন? কারণ আমি যখন গরিব হয়ে গেছি, আমার চাকরি নাই, আমার জমি নাই, আমার পেশা নাই, আমি বেকার, আমি কিছু করতে পারতেছি না, তখন আপনার মতো ধনী মানুষের বাড়ি দেব না? কি করব তখন? সমাজে কি হবে? আপনি খালি চিন্তা করেন যে ঢাকার মধ্যবিত্ত রামপুরা, বাড্ডা এইসব এলাকাতে কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। আপনি গুলশান, বনানী, ধানমন্ডিতে খুব আরামে থাকতে পারবেন? পারবেন না। এটার নাম হচ্ছে আজাদির লড়াই।